চৌধুরী বাড়ির ছোট ছেলে তন্ময় চৌধুরী বিয়ে করছেন এক গরিব কৃষক পরিবারের মেয়েকে। খবরটা ছড়িয়ে পড়তে এলাকার মধ্যে অনেকে অনেক রকম কথা বলেছে। শেষে কিনা চৌধুরী বাড়ির ছেলে একটা কৃষক মেয়ের জামাই হবে। ছি ছি। অনেকে বলেছে মেয়েটা তন্ময়কে কিছু দিয়ে বশ করেছে, নাহলে এমন একটা মেয়ে কিভাবে চৌধুরী বাড়ির বউ হতে পারে। এদিকে মানুষের মুখে এসব কথা শুনে আয়ান চৌধুরী রেগে বাসায় চলে আসেন। বাসায় এসে নিজেই চেয়ারের উপর বসে সবাইকে ডাক দেন। কিছুক্ষণের মধ্যে সবাই এসে উপস্থিত হয়। আয়ান চৌধুরী হলেন চৌধুরী বাড়ির মালিক, তন্ময় চৌধুরীর বাবা। তন্ময়ের মা রানী চৌধুরী আয়ানের রাগী মুখ দেখে ভয়ে ভয়ে ওনার কাছে এসে বললেন, কি হয়েছে আপনার? আপনি এমন রেগে আছেন কেন? তোমার ছোট ছেলের জন্য তো আমি কোথাও মুখ দেখাতে পারছি না। আমার তো আরও একটা ছেলে আছে, কই তার জন্য তো আমাকে কোনো কথা শুনতে হয়নি। তন্ময়ের বড় ভাই আশরাফ চৌধুরী বলল, বাবা কি হয়েছে আপনি সেটা তো বলুন। তন্ময় কি করেছে? রাস্তায় বের হয়ে দেখো মানুষ কি বলছে, চৌধুরী বাড়ির ছেলে কিনা একটা কৃষক মেয়েকে বিয়ে করবে। তখন তন্ময় এসে হাজির। বাবা কে কি বলল এসব শোনার কি আমাদের দরকার আছে? আমি কাকে বিয়ে করব, কার সাথে সংসার করব, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষ কি বলে এগুলো শোনার কোনো ইচ্ছে আমার নেই। আর আমাকে নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি এসব কি বলছো? মানুষের কোথায় তোকে বাড়ি ছেড়ে যেতে হবে কেন? তুই যা, আমি বাবাকে বুঝিয়ে বলছি। আশরাফ চৌধুরীর কথা শুনে তন্ময় চলে যায়। এবার আশরাফ তার বাবার কাছে গিয়ে বলল, বাবা মাথা গরম করে তো কিছু হবে না। আমি বলছি তন্ময় যেহেতু এখানে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরও একমত হওয়া দরকার। আর আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা খুব ভালো, গরিবের মেয়ে হয়েছে তো কি হয়েছে। প্লিজ বাবা তুমি আর অমত করো না, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। আয়ান চৌধুরী চুপচাপ বসে রইলেন। বাবা কিছু একটা বলো। ঠিক আছে, বিয়ের দিন তারিখ ঠিক করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আয়ান চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সব থেকে বেশি খুশি তন্ময়। তন্ময় বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল। সেখানে তন্ময়ের বন্ধুরা তন্ময়কে প্রশ্ন করলো, কিরে তন্ময় এটা কি শুনলাম, তুই নাকি নীলাকে বিয়ে করছিস? হ্যাঁ, তোর কি মাথায় ঠিক আছে? তুই কি না নীলার মতো একটা মেয়েকে বিয়ে করছিস? তোর এই ব্যাপার নিয়ে তো পুরো এলাকায় হইচই শুরু হয়ে গেছে। আমি বুঝলাম না, তুই চাইলে তো বড়লোক পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে পারতিস। হ্যাঁ পারতাম। তাহলে তুই নীলাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলি কেন? তন্ময় ভিলেন মার্কা একটা হাসি দিয়ে বলল, তোদের কি মনে হয় আমি নীলাকে ভালোবেসে বিয়ে করছি? তাই তো মনে হচ্ছে, না হলে তুই কেন এই মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস? হা হা, তোরা হয়তো ভুলেই গেছিস সব। আমি ভুলি নেই। মনে আছে নীলা একবার আমার গায়ে হাত তুলেছিল? আমি এই ছোট লোকের বাচ্চারা সব অহংকার মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এত কিছু করছি। ও এখনও তন্ময়কে চেনে না। আমি ওর থেকে সব কিছু কড়াই গন্ডা হিসাব নিব। আর আমি বিয়ে তো একটা নাটক মাত্র। ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করার কি দরকার? কারণ আমি ওকে বুঝিয়ে দিতে চাই তন্ময় চৌধুরী কী জিনিস। তন্ময় চৌধুরী চাইলে কি না করতে পারে। তার যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আচ্ছা এসব বাদ দিয়ে বল, তোদের কি অবস্থা? এই তো ভালোই, কিন্তু সমস্যা হচ্ছে অনেক দিন হলো তুই কোনো পার্টির আয়োজন করিস না। আজ একটা পার্টি দিলে ভালোই হতো। ওকে আজ রাতেই হবে, ব্যবস্থা কর। এই কথা বলে তন্ময় চলে গেল। এইদিকে নীলার বাবা রহিম মিয়া চৌধুরী বাড়ি থেকে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব পেয়ে এক কথায় রাজি হয়ে গেলেন। কারণ সব বাবাই চায় তার মেয়ের ভালো একটা পরিবারে বিয়ে হোক। নীলার বাবা আর তন্ময়ের বাবা বিয়ের ডেট ঠিক করে ফেলেছেন, তন্ময় আর নীলাকে না জানিয়ে। রাতে রহিম মিয়া বাসায় আসেন, এসে নীলার আম্মুকে ডাকেন। নীলার আম্মু এসে বলেন, কি হয়েছে এভাবে ডাকাডাকি করছেন কেন? আরে খুশির খবর আছে। কি খুশির খবর? আজ আয়ান চৌধুরী নিজে এসে আমার সাথে কথা বলেছেন আর নীলার বিয়ের ডেট ঠিক করেছি, আগামী শুক্রবারের দিন বিয়ে। কি বলছেন সত্যি? হ্যাঁ গো সত্যি। আমাদের মেয়েটার ভাগ্য অনেক ভালো, সেই জন্য এত বড় পরিবারের বউ হতে পারছে। ইতিমধ্যে নীলা এখানে এসে উপস্থিত হয়ে গেল। কি নিয়ে কথা হচ্ছে বাবা? নীলার মা, তোর আর তন্ময় চৌধুরী বাড়ির ছোট ছেলে তন্ময়ের বিয়ে তারিখ ঠিক করে আসলাম। আগামী শুক্রবার তোদের বিয়ে। বাবা আমি তোমাকে কতবার বলছি ওই ছেলে ভালো না, তবুও তুমি আবার কথা বললে। আরে বড়লোক বাড়ির ছেলে বিয়ের পরে আগে এগুলো করতেই পারে, দেখবি বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হয় না। তুই অহেতুক চিন্তা করছিস। আর দেখ তোর কপাল কত ভালো, তুই এমন একটা পরিবারে বউ হতে পারছিস। তোর তো আর কোনো কষ্ট থাকবে না মা। আমরা তো তোকে ভালো মতো খাওয়াতেই পারি না ঠিকভাবে, তুই ওখানে রাজরানীর মতো থাকবি। এই কথা বলতেই তিনজনের চোখে পানি চলে আসে। নীলা তার বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে তন্ময় রাতের পার্টি করছে, এমন সময় বাসা থেকে ফোন আসে। তন্ময় ফোনের দিকে তাকিয়ে দেখে বড় ভাই ফোন দিয়েছে। তন্ময় দেরি না করে ফোন রিসিভ করলো। তন্ময় তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ভাইয়া আমি এক্ষুনি আসছি। তন্ময় ফোনটা কেটে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তন্ময় বাসায় পৌঁছে যায়।
যায়। তন্ময় বাড়ির ভিতর যেতে সে লক্ষ্য করে সবাই বসে আছে তার অপেক্ষায়। তন্ময় গিয়ে তার বড় ভাইয়ের পাশে বসে। ভাইয়া, কি হয়েছে? এত জরুরি তলব? আজকে আমার রহিম মিয়ার সাথে কথা বলে তোর বিয়ের ডেট ফাইনাল করছে আগামী শুক্রবার। তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে তন্ময় মুচকি মুচকি হাসতে থাকে। সবাই তন্ময়ের মুখের দিকে তাকিয়ে দেখছে তন্ময় হাসছে, আর এই মুচকি হাসির আসল কারণ তো কেউ বুঝলো না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো, আর তেমন বড় কোনো আয়োজন ছাড়াই বিয়ে হলো। সবার থেকে বিদায় নিয়ে নীলাকে নিয়ে আসা হলো চৌধুরী বাড়িতে। নীলা দেখতে সুন্দরী, মাথায় লম্বা চুল। বিয়ের সাজে আজ নীলাকে আরও বেশি সুন্দর লাগছে। ঠোঁটে হালকা লাল লিপস্টিক, পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, এই জন্য এক লাল পরি। কিছুক্ষণের মধ্যে নীলাকে নিয়ে যাওয়া হলো তন্ময়ের রুমে। আর সেই রুম আগে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। নীলা বাসর ঘরে বসে আছে, স্বামীর অপেক্ষায় বসে আছে। এদিকে সময় তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু তন্ময়ের এখনও বাসর ঘরে প্রবেশ করেনি। তন্ময় তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। তন্ময়ের ভাবি এসে তন্ময়ের কান চেপে ধরে। উহ, কে রে? আমি তোমার ভাবি? বাসর ঘরে বউ রেখে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, তাই না? আসলে ভাবি, ওরা আমাকে যেতে দিতে চাইছে না। কখন থেকে বলছি আমার বউটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কে শুনে কার কথা? আমাকে যেতেই দিচ্ছে না। বুঝেছি, চলো এখন। অনেক রাত হয়েছে, নতুন বউ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আর হ্যাঁ, তোমরা ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। ভাবি এবার তন্ময়কে নিয়ে বাসর ঘরের দিকে নিয়ে যেতে থাকে। তন্ময়ের মুখে অদ্ভুত এক হাসির রেখা ফুটে উঠছে। কি হতে চলেছে নীলার সাথে? তন্ময়, আজ তোমার বাসরাত, আর বিড়ালটা যেন তুমিই মারো। বিড়াল পাবো কোথায় এত রাতে? কি অদ্ভুত কথা বলো তুমি। ইস, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না। যাও তো, আমি যাই, তোমার ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে ভাবি চলে গেল। তন্ময় এবার রুমের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। নীলা বসা থেকে উঠে এসে যখনই তন্ময়ের পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, তখনই তন্ময় নিজের পা সরিয়ে নেয়। বাসরাতে স্বামীর এমন ব্যবহার দেখে হতবাক হয়ে যায় নীলা। এবার নীলা দাঁড়িয়ে আবার যখন বিছানার দিকে পা বাড়াবে, তখনই তন্ময় নীলার হাত টেনে ধরে। খুব শখ বড়লোক বাড়ির বউ হওয়া, তাই না? নীলা মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? তুই এবার টের পাবি তন্ময় চৌধুরী কী জিনিস। এখন মুখে কোনো কথা নেই কেন? দেখুন, আগে যা হয়েছে এসব বাদ দিন। এখন তো আমরা স্বামী স্ত্রী। কি স্বামী স্ত্রী? হা হা, আপনি হাসছেন কেন? তোর কথা শুনি। আমি তোকে বিয়ে করছি তোকে আমার বউ করার জন্য না, তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ থেকে শুরু তোর জীবনের কালো অধ্যায়। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। তো যা, ঘুমিয়ে পড়। বিছানা থেকে বালিশ নিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়। মেঝেতে কেন? এই, তোর বাপ কখনো এত দামি বিছানা দেখেছে? আর তুই এখানে ঘুমানোর কথা ভাবছিস? আপনি আমাকে যা বলার বলুন, আমাকে বাবাকে নিয়ে কিছু বলবেন না। তোর সাথে আপাতত কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। এই কথা বলে তন্ময় চৌধুরী নিজের বিছানায় গিয়ে নীলার দিকে একটা বালিশ আর একটা কাঁথা এগিয়ে দিয়ে সে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর এদিকে নীলা মেঝেতে বিছানা করে ওখানেই শুয়ে পড়ে। বালিশে মাথা রাখতে নীলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল, সব স্বপ্নই রয়ে গেল। কান্না করতে করতে একটা সময় নীলা ঘুমিয়ে পড়ে। খুব সকালে নীলার ঘুম ভাঙে, তাই সে ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। সকালে কাজ করার অভ্যাস, তাই সে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাবে, এমন সময় নীলার শাশুড়ি নীলাকে ডাক দেয়। বৌমা, তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? ঘুম ভেঙে গেল, তাই ভাবছি সবার জন্য সকালে নাস্তাটা তৈরি করে নিই। উনি একটা হাসি দিয়ে বলল, এখানে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই। এই বাড়িতে কাজ করার জন্য অনেক মানুষ আছে, আর সবার জন্য নাস্তা অনেক আগে রেডি হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তন্ময়কে নিয়ে নাস্তা করতে আসো। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে নীলা তন্ময়ের রুমে গিয়ে তন্ময়কে অনেকবার ডাকে, কিন্তু তন্ময়ের কোনো রেসপন্স নেই। তাই সে কাঁপা কাঁপা হাতে তন্ময়ের শরীর স্পর্শ করে তন্ময়কে ঘুম থেকে তুলে দেয়। তন্ময় রাগী চোখে নীলার দিকে তাকিয়েছে। তন্ময়ের রাগী মুখ দেখে নীলা কিছুটা ঘাবড়ে যায়। তন্ময় এবার বিছানা থেকে উঠে নীলার দিকে এগিয়ে গিয়ে বলল, তোকে আমার শরীর স্পর্শ করার অধিকার কে দিয়েছে? মা বলেছে আপনাকে ডেকে তোলার জন্য। আসলে আপনাকে অনেকবার ডেকেছি, আপনার কোনো রেসপন্স নেই দেখি। তোর এই নোংরা হাত নেক্সট টাইম আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। এই কথা বলে তন্ময় নীলাকে সামনে থেকে সরানোর জন্য ধাক্কা দিতে নীলা টাল সামলাতে না পারে পাশে থাকা চেয়ারের কোণায় পড়ে কপাল কেটে এখান থেকে রক্ত পড়তে শুরু করে। যদিও তন্ময় সেটা খেয়াল না করে ওয়াশরুমে চলে যায়। ব্যথা পেয়ে কপালে হাত দিয়ে দেখে হাত পুরো লাল হয়ে গেছে। নীলা কোনোভাবে কাটা জায়গায় হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তখনই তন্ময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর এসে দেখে নীলা ওখানেই বসে আছে কপালে হাত দিয়ে। তন্ময় প্রথমে কিছু বুঝতে না পারে নিজের ড্রেস খুঁজতে গায়ে দিয়ে যখনই বের হতে যাবে, তখনই সে বলে, ওখানে বসে আছিস কী জন্য? নীলা কিছু না বলে কপালে হাত দিয়ে
এখনও বসে আছে। তখনই তন্ময়ের চোখ পড়ে ফ্লোরের উপর। সেখানে রক্তের দাগ দেখে তন্ময় এবার নীলার কাছে এগিয়ে যায়। এই রক্ত কোথা থেকে এলো? তন্ময় বুঝতে পারে নীলা যেখানে হাত দিয়ে চেপে ধরে আছে সেখানে কিছু একটা হয়েছে। তন্ময় নীলার হাত সরিয়ে দিতে সে দেখতে পায় নীলার কপাল থেকে রক্ত পড়ছে। এটা কিভাবে হলো? নীলা কোনো কথাই বলছে না। তখন সে বুঝতে পারে হয়তো তার ধাক্কায় নীলার এই অবস্থা হয়েছে। তন্ময় তার নিজের মেডিকেল বক্স থেকে করে নীলার কপাল থেকে রক্ত পড়া বন্ধ করে দেয়। তারপর নীলাকে নিয়ে খেতে যায়। সবাই খাওয়ার জন্য বসে আছে আর নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান চৌধুরী বলে, বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসে পড়ো। বাবা আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। আরে বসো, আমাদের সব বাসার সবাই আমরা একসাথে খাবার খাই। তখনই তন্ময় বলে ওঠে, বাবা ও যখন বলছে পরে খাবে তাহলে এত জোর করার কি আছে? হঠাৎ করে তন্ময়ের ভাবির চোখ পড়ে নীলার কপালে। উনি উঠে নীলার কাছে চলে যান। বোন, তোমার কপাল কাটলো কিভাবে? প্রশ্নটা শুনে সবাই নীলার দিকে তাকালো। এতে তন্ময় কিছুটা ঘাবড়ে যায়। তখন নীলা বলে, আসলে ভাবি পা স্লিপ করে পড়ে এমন হয়েছে। আসলে এত বড় বাড়ির বউ হয়ে এলাম তো, সব কিছুর সাথে মানিয়ে নিতে তো কিছুটা সময় লাগবে। আরে কতখানি কেটে গেল, দেখে শুনে তো হাঁটতে পারো। সমস্যা নেই ভাবি, ঠিক হয়ে যাবে একটু পরে। আপনারা খাবার খেয়ে নিন। তুমি আমার পাশে এসো, দুই বোন একসাথে খাবো। এই কথা বলে ভাবি নীলাকে নিজের পাশে বসিয়ে খাবার বেড়ে দিল। তারপর সবাই খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। নীলা নিজের রুমে যেতে তন্ময় নীলাকে বলল থ্যাঙ্কস। নীলা কিছু বলল না। হঠাৎ করে তন্ময়ের ফোন বেজে উঠল। তন্ময় ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার, তাই সে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে নীলার দিকে ফোন এগিয়ে দেয়। নীলা বুঝতে পারে তার বাড়ি থেকে ফোন দিয়েছে। নীলামা কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। তোর কথা খুব মনে পড়েছে মা। আমারও তোমাদের কথা খুব মনে পড়ছে। মা কেমন আছে? ভালো। আচ্ছা বাবা এখন রাখি, পরে কথা হবে আবার। ঠিক আছে। নীলা তন্ময়ের ফোন তন্ময়ের দিকে এগিয়ে দেয়। তারপর নীলা নিজের রুম থেকে বেরিয়ে যায়। ভাবি নীলাকে দেখে ওনার কাছে ডেকে নেয়। বোন এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাবি, কোনো সমস্যা হচ্ছে না। তো গতকাল রাত কেমন কেটেছে? নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, খুব ভালো। গতকাল রাত তো আমার জন্য স্পেশাল ছিল। তাহলে আমার দেবর তোমাকে খুশি করতে পারছে? নীলা মাথা নিচু করে রইল। বাহ, তুমি দেখছি লজ্জা পাও। আচ্ছা বাদ দাও, এখন উঠি, তোমার ভাইয়া আমাকে খুঁজবে আবার। ঠিক আছে ভাবি। ভাবি চলে গেল। নীলা রুমে গিয়ে দেখে তন্ময় কারোর সাথে ফোনে কথা বলছে। নীলাকে দেখে তন্ময় ফোনটা কেটে রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই খাবার খেতে বসে, কিন্তু তন্ময় নেই। আয়ান চৌধুরী নীলাকে বলল, তন্ময় কোথায়? বাবা উনি তো অনেক আগে বাইরে গিয়েছেন, এখনও আসেনি। ও আচ্ছা। সবাই খাওয়া শুরু করলো। বাবা আপনারা খেয়ে নিন, উনি আসলে আমি খাবো। তারপর যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। দুপুরে গিয়ে সন্ধ্যা হলো, তন্ময় এখনও এলো না। দেখতে দেখতে রাত হয়ে গেল, তাও তন্ময় এখনও এলো না। তন্ময় ফোন বাসা থেকে বারবার কল দেয়, কিন্তু ফোন অফ দেখাচ্ছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়লো। হঠাৎ করে তন্ময়ের কী হলো? কিছুক্ষণের মধ্যে কলিং বেলের শব্দ শুনে ভাবি গিয়ে দরজা খুলে দেখে তন্ময় দাঁড়িয়েছে। তন্ময় তোমার ফোন অফ কেন? তন্ময় পকেট থেকে ফোন বের করে দেখে আসলেই ফোন অফ। আসলে ভাবি ফোন কখন অফ হয়ে গেছে খেয়াল করিনি। আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। আয়ান চৌধুরী তন্ময়কে উদ্দেশ্য করে বলে, এত রাত করে তুই কোথা থেকে এলি? কোন বাড়ির ছেলে এত রাত করে বাসায় আসে? উহ বাবা, আমি এখনো ছোট নেই, খাবার দিবে নাকি? আমি চলে যাব। তন্ময় তোকে একটা প্রশ্ন করছি, কোথা থেকে আসলি এত রাত করে? খাবারই খাবো না। এই কথা বলে তন্ময় নিজের রুমে চলে যায়। নীলা খাবার নিয়ে রুমে আসে। আর সে রুমের ভিতরে যেতে হতবাক হয়ে গেল, কারণ নীলা সব জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রুম। নীলা এবার খাবারগুলো এক সাইডে রেখে জামাকাপড়গুলো হাতে নিয়ে তন্ময় নীলার কাছে এসে খুব শক্ত করে নীলার হাত চেপে ধরে। শক্ত করে চেপে ধরার কারণে নীলার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করে। আমার আলমারিতে তুই তোর জামাকাপড় রাখলি কেন? কার অনুমতি নিয়ে তুই আমার আলমারিতে হাত দিয়েছিস? তাহলে আমার এসব কোথায় রাখবো? যেখানে খুশি, আমার আলমারিতে না। নেক্সট টাইম যদি আবার দেখি, তখন দেখবি আমি তোর কী অবস্থা করি। আমি বুঝলাম না, আপনি যেহেতু আমাকে সহ্য করতে পারেন না, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বিয়ে করছি জানতে চাস? ফ্ল্যাশব্যাক। তন্ময় অনেক দিন হয়েছে ট্যুর দেওয়া হয়নি কোথাও। চল কোথা থেকে ঘুরে আসা, কি বলিস তুই? ভালোই, কিন্তু কোথায় যাওয়া যায়? আমাদের পাশে যে একটা গ্রাম আছে, ওখানে চল। গ্রামে? তোদের মধ্যে কি রুচি খারাপ হয়ে গেছে? শেষে কিনা গ্রামে যেতে হবে? কক্সবাজার অথবা সাজেক চল। আমি শুনছি আমাদের গ্রামের সুন্দর একটা পার্ক আছে, সেখানে মানুষ যাচ্ছে। তাহলে সেখানেই যাবি? ওকে ফাইনাল। আগামীকাল সকালে আমরা বেরোবো। ঠিক আছে। এবার যে যার বাসায় চলে যায়, কিন্তু তন্ময় গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। গ্রামের পরিবেশ তন্ময়ের কাছে ভালো লাগে না। বন্ধুদের কারণে তাকে যেতে হবে। তন্ময় পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে ওটা কিছুক্ষণের মধ্যে শেষ করে বাসার দিকে চলে যায়। রাতে সবার সাথে খাবার খেতে বসে তন্ময়। তখনই সে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি কাল ট্যুরে যাচ্ছি, ফিরতে 2 দিন সময় লাগবে। আয়ন চৌধুরী বলে, কোথায় যাবি? আমাদের পাশের যে গ্রাম আছে সেখানে যাব। ওখানে গেলে 2-1 দিন থাকতে হবে। ওখানে গিয়ে তো চলে আসতে পারবো না।
ওখানে আমরা একদিন থাকবো। ও আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে তন্ময় নিজের রুমে ঘুমাতে যায়। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তন্ময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আদনানে সব বন্ধুরা চলে আসে আর তারা গাড়িতে উঠে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে আদনান গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে তারা যাচ্ছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তার খারাপ অবস্থা দেখে তন্ময় একটা রেগে যায়। এই জন্য গ্রাম আমার পছন্দ না। এইসব রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে যায়, কি অবস্থা রাস্তার, চারপাশে ধুলা ময়লা। দোস্ত, বেশি দূরে না, আর 20 মিনিটের রাস্তা। তন্ময় বাধ্য হয়ে আবার ড্রাইভ করতে করতে শুরু করে। আচমকা তন্ময়ের খুব জোরে গাড়ি ব্রেক কষে, এতে সবাই ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে, এভাবে ব্রেক করলি কেন? তন্ময় কিছু না বলে নিজের সিট বেল্টটা খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে। তন্ময়ের বন্ধুরা কিছু বুঝতে না পারে তারাও বের হয়ে আসে। তন্ময় গাড়ি থেকে নেমে একটা বয়স্ক লোকের কলার চেপে ধরে। চোখ কোথায় রেখে হাঁটিস? রাস্তা কি তোর বাপের? তন্ময় এমনিতে রেগে আছে, তার উপর এখন আরও বেশি রেগে যায়। লোকটা তন্ময়কে বলল, আসলে তুমি গাড়িটা এত জোরে চালাচ্ছিলে আমি খেয়াল করতে পারিনি। ঠিকভাবে চলাফেরা করতে পারিস না, রাস্তায় বেরোস কেন? এই কথা বলে তন্ময় লোকটাকে একটা ধাক্কা দিতে না পারে, সে টাল সামলাতে না পারে রাস্তায় পড়ে যায়। তখনই তন্ময়ের গালে একটা থাপ্পড় পড়ে। তন্ময় থাপ্পড় খেয়ে সামনের দিকে তাকাতে চোখের সামনে একটা মেয়েকে আবিষ্কার করে। মেয়েটা প্রচণ্ড রেগেছিল। তন্ময় থাপ্পড় খেয়ে তন্ময় আরও বেশি রেগে যায়। সে তন্ময়ের সাথে কেউ ভয়ে কথা বলে না। তার শহরের সেই তন্ময়ের গায়ে থাপ্পড় দেয় একটা গ্রামের মেয়ে। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে কি আকাশে চোখ উঠে যায় নাকি? রাস্তায় যে মানুষ চলাফেরা করে সেদিকে খেয়াল থাকে না? আমি এতক্ষণ সব দেখছি, নিজে দোষ করছেন, আবার এই লোকের উপর চড়া হচ্ছেন, মগের মুলুক পাইছেন নাকি? তখনই মেয়েটার বান্ধবী এসে বলল, নীলা বাদ দে, চল এখান থেকে। বাদ দিলে হবে কি? ওদের এভাবে ছেড়ে দিলে হবে না, ওনাকে সরি বলতে হবে। কত বড় সাহস আমাদের এলাকায় এসে আমাদের মুরব্বীদের গায়ে হাত তুলে! এই যে মিষ্টির, ওনাকে সরি বলুন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হোয়াট? আমি বলবো সরি? এই তন্ময় চৌধুরী কাউকে সরি বলে না, ওকে? আপনি সরি বলবেন না? ওয়েট, আমি গ্রামের লোকজনকে ডেকে এক্ষুনি ব্যবস্থা করছি। তখনই তন্ময়ের বন্ধু এসে তন্ময়কে বলে, দোস্ত, এখানে ঝামেলা না করাই ভালো, জাস্ট সরিটা বলে দে প্লিজ। কখনোই না, চল সবাই গাড়িতে উঠে বসি। নীলা এবার তন্ময়ের সামনে গিয়ে বলে, সরি না বলে এখান থেকে আপনি যেতে পারবেন না, নাহলে দেখেন আমি কি করতে পারি। এই কথা বলে নীলা লোকজন ডাকতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে অবশেষে তন্ময় লোকটাকে সরি বলে আর নীলার কাছে এসে বলল, তোকে আমি দেখে নেব। এই কথা বলে তন্ময় গাড়িতে ওঠে। তারা নিজেদের গন্তব্যে চলে যায়। রেগে তন্ময়ের পুরো শরীর আগুন হয়ে গেছে। তন্ময়ের সব আনন্দ মাটি হয়ে গেছে। সে একটা চেয়ারের উপর বসে একটার পর একটা সিগারেট শেষ করে। তখনই তন্ময়ের বন্ধু চলে আসে। কিরে, তুই একা বসে কি করছিস? ওখানে সবাই আড্ডা দিচ্ছে আর তুই এখানে? আমার ভালো লাগছে না তোরা আড্ডা দে। আরে গ্রামের একটা মেয়ের জন্য তুই এমন করছিস কেন? ওই মেয়ের কত বড় সাহস আমার গায়ে হাত তুলেছে, এই মেয়ের কিছু? এই কথা বলে তন্ময় থেমে যায়, কারণ তন্ময় দেখতে পায় নীলা এখানে এসেছে। তন্ময় চেয়ার থেকে উঠে নীলার কাছে চলে যায় আর পেছন থেকে নীলার হাত চেপে ধরে। আচমকা নীলার হাত টেনে ধরায় নীলা কিছুটা আতঙ্কিত হয়ে পিছনে ফিরে তাকায়। তখনই দেখতে পায় তন্ময়কে। অসভ্যের মতো আমার হাত ধরছেন কেন? বাড়ি থেকে মা বোন নেই? মুখ সামলে কথা বল, নাহলে দেখবি এখন আমি তোর কি হাল করি। নীলা একটা মুচকে হাসি দিয়ে বলল, আপনি আমার কিছুই করতে পারবেন না, হাত ছাড়ুন। এই কথা বলে নীলা নিজের হাত ছাড়িয়ে নেয়। তন্ময় নীলাকে আবার পিছন থেকে হাত ধরে এক সাইডে নিয়ে আসে। তখনই তন্ময়ের বন্ধু এসে তন্ময়কে আটকানোর চেষ্টা করে। তন্ময়, কি করছিস এসব? লোকজন দেখছে, ছেড়ে দে। তন্ময়ের রাগী মুখ দেখে নীলা খুব ভয় পেয়ে যায়। তন্ময় নিজের রাগ কন্ট্রোল করে নীলাকে ছেড়ে দেয়। তারপর সে আবার চেয়ারে গিয়ে বসে পড়ে আর সে কিছু একটা চিন্তা করতে থাকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। নীলা নিজের বাড়ির দিকে যেতেই থাকে। কিছুক্ষণের মধ্যে নীলা নিজের বাড়িতে পৌঁছে যায়। নীলার বাড়ির ভিতরে আসতে নীলার চোখ ছানা বড়া হয়ে যায়। কিছুক্ষণের জন্য নীলা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীলা বাড়িতে এসে অবাক হয়ে গেল, কারণ তার বাড়িতে উঠেছে বসে আছে তন্ময়, সাথে তার বাবা। দুজনে কিছু একটা নিয়ে কথা বলছে, কিন্তু কী নিয়ে কথা বলছে নীলা বুঝতে পারছে না। হঠাৎ তন্ময়ের চোখ পড়ে যায় নীলার দিকে। সে চেয়ার থেকে উঠে নীলার বাবাকে কিছু একটা বলে নীলার সামনে চলে আসে আর নীলার দিকে একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে চলে আসে। তন্ময় সেখান থেকে বেরিয়ে সোজা বন্ধুদের কাছে চলে গেল। কিরে, তুই কোথায় গেছিস? তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা কাজ ছিল, চলো আড্ডা দিই। না, বাসায় যেতে হবে। কি বলিস? আমাদের না একদিন থাকার দরকার, তাহলে হঠাৎ করে পরিবর্তন কেন? জরুরি একটা কাজ পড়ে গেছে, সেই জন্য যেতে হবে। সবাইকে যাওয়ার জন্য প্রস্তুত নিতে বল। আচ্ছা। কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে যায়। তারপর তারা ওখান থেকে বের হয়ে যায়। তন্ময় সোজা নিজের বাসায় চলে যায় বাকিদের থেকে বিদায় নিয়ে। তন্ময় বাসায় গিয়ে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। আশঙ্কা তন্ময়কে দেখে সবাই ভূত দেখার মতো তাকিয়েছে। সবাই এভাবে
আমার দিকে তাকিয়ে আছো কেন? মনে হয় কখনো দেখো নাই আমাকে? তন্ময়ের বড় ভাই আশরাফ বলল, তোর কি শরীর খারাপ নাকি? আমাকে দেখে কোন দিক দিয়ে মনে হচ্ছে আমার শরীর খারাপ? না মানে তুই তো বলছিলিস ওখানে থাকবি, সেটা না করে রাতেই ফিরে আসলি, আর এত তাড়াতাড়ি আসলি, সেই জন্য জিজ্ঞাসা করলাম। ওখানে ভালো লাগছিল না আর তোমাদের খুব মিস করছিলাম, সেই জন্য চলে এলাম, তাই নাকি? আচ্ছা কোন দিকে উঠেছে? মজা করো না ভাবি, খাবার দাও। এই কথা বলে তন্ময় খাবার খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানে সে তার বাবাকে বলল, বাবা তোমাকে একটা কথা বলার ছিল। বল। আমি বিয়ে করতে চাই। তন্ময়ের কথা শুনে সবাই অবাক। যে ছেলেকে এতদিন ধরে বিয়ে করার জন্য বললে রেগে যেত, সে নিজেই বলছে। তন্ময় আবার বলল, আমি আমাদের পাশের গ্রামে রহিম মিয়ার মেয়েকে বিয়ে করব। তোমরা তাদের সাথে গিয়ে কথা বলো, বিয়ের দিন তারিখ ঠিক করে নিও। এই কথা বলে তন্ময় হাত ধুয়ে উঠে নিজের রুমে চলে যায়। সবাই থ হয়েছে। তারপর কি হলো আপনারা সেটা পড়েছেন। বুঝতে পারছি তো এবার তোকে আমি কেন বিয়ে করছি। কথাটা নীলাকে উদ্দেশ্য করে বলে তন্ময়। নীলার কোনো উত্তর না পেয়ে তন্ময় রুম থেকে বের হয়ে গেল। তন্ময় ছাদের উপর গিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় ভাবুক হয়ে যাচ্ছে। সে তো নীলাকে বিয়ে করছে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সে তো নীলার মুখের দিকে তাকালে কেন জানি সে হারিয়ে যায়। কেমন অদ্ভুত মায়া কাজ করে তার মনে। কিছুক্ষণের মধ্যে আদনান নিজের রুমে চলে যায়। হঠাৎ করে নীলা তন্ময়ের পিছনে এসে দাঁড়ায়। শোনেন। তন্ময়ের দিকে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়েছে। কী হয়েছে? আপনাকে বাবা ডাকছেন। আচ্ছা। এই কথা বলে তন্ময় তার বাবার রুমের দিকে যেতে থাকে। পিছনে নীলাও যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দুজনে আয়ান চৌধুরীর রুমে যায়। বাবা ডাকছে না আমায়? বিয়ের পর তো বৌমার কোথাও যাওয়া হয়নি, তাই ভাবছি তোমাদের দুজনকে কক্সবাজারে পাঠাবো, ওখান থেকে ঘুরে আর কয়দিনের জন্য। নীলা খুশি হয়ে বলল, খুব ভালো হবে বাবা। নীলা নিজের অজান্তে তন্ময় হাত ধরে বলল, প্লিজ চলুন। তন্ময় চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা এতক্ষণ বুঝতে পারে সে তন্ময়ের হাত ধরে আছে। এবার সে তন্ময়ের হাত ছেড়ে দেয়। আয়ান চৌধুরী আবার বলল, কিরে তুই কথা বলছিস না কেন? আমি আর কি বলবো, তুমি যখন বলেছ তখন যাব। এই কথা বলে তন্ময় চলে গেল। নীলা অনেক বেশি খুশি হয়ে যায়। নীলা রুমে চলে যায়। নীলা রুমে গিয়ে দেখে তন্ময় খাটের উপরে বসে আছে। সরি, ওই সময় আপনার হাত ধরে ফেলেছিলাম, আসলে আমি খেয়াল করিনি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আসলে আমি তো কখনো কক্সবাজারে যে যাই নাই, খুব ইচ্ছে ছিল যাওয়ার। আমাদের কলেজ থেকে অনেকবার গিয়েছে, কিন্তু আমি টাকার জন্য কখনো যেতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। বাবা যখন বলেছিল তখন আমি অনেক বেশি খুশি হয়েছি। নিয়ে যাবেন না আমাকে প্লিজ? আর সরি হাত ধরার জন্য। আমি আপনাকে পানি এনে দিচ্ছি, আমার নোংরা হাত দিয়ে স্পর্শ করা জায়গাটা ধুয়ে নেবেন। এই কথা বলে নীলা ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর নীলার বলা কথাগুলো তন্ময়ের কাছে কেমন যেন খারাপ লাগলো। খুব খারাপ লাগছে তার কাছে। কিছুক্ষণ পরে নীলা পানি নিয়ে এলো। ধুয়ে আসুন। তন্ময় নীলার মুখের দিকে তাকিয়ে আছে। নীলা গিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। তন্ময় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই নাস্তা খেতে যায়। আর আয়ান চৌধুরী তন্ময়কে বলল, তন্ময় তোদের জন্য টিকিট কেটেছি, আর রাতেই বের হবি তোরা। কিসের টিকিট বাবা? কক্সবাজারের। আমাদের গাড়ি থাকবে, টিকিট কেন? অত দূর ড্রাইভ করে যাওয়া ঠিক হবে না তোর। তো তোরা সব রেডি রাখিস। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রাত 9টায় তাদের বাস। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল দুজন। 9টায় বাজার কিছুক্ষণ আগে দুজনে বাসে উঠছে। তন্ময় জানলার পাশে বসতে যাবে, তখনই নীলা বলল, আমাকে জানলার পাশে সিটটা দেন প্লিজ। বাইরের দৃশ্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে। তন্ময় কোনো কথা না বলে নীলাকে জানলার পাশে সিটে বসতে দেয়। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়। বাস নিজের গতিতে চলতে থাকে। নীলা বাইরের দিকে তাকিয়ে আছে। বাস যতই এগোচ্ছে রাত তত গভীর হচ্ছে। কিছুক্ষণ মধ্যে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে তন্ময়। হঠাৎ করে তার মুখের সামনে চুল উড়ে আসায় ঘুম ভেঙে যায় তন্ময়ের। তন্ময় তাকিয়ে দেখে নীলা তন্ময়ের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে, আর নীলার চুলগুলো উড়ে এসে তন্ময়ের মুখের উপর পড়ছে। নীলার চুলের ঘ্রাণ তন্ময়ের নাকে এসে পড়ছে। আজ কেন জানি তন্ময় নীলার উপর রাগ করছে না। নীলার চুলের ঘ্রাণ খুব ভালো লাগছে তার। বাসের লাইট অফ করে থাকায় তন্ময় নীলার মুখ দেখতে পাচ্ছে না। নীলাকে না সরিয়ে তন্ময় ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। হঠাৎ করে নীলার ঘুম ভেঙে যায়। নীলা চোখ খুলে দেখে সে তন্ময়ের ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। নীলার সাথে সাথে নিজের মাথা সরিয়ে নেয়। নীলা এবার ঘুমন্ত তন্ময়কে দেখতে থাকে। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে মানুষটা, যে তন্ময়কে নিয়ে হারিয়ে যায় অন্য জগতে। তন্ময় যে ঘুম ভেঙে নীলার দিকে তাকিয়ে আছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। এক দৃষ্টিতে তাকিয়েছে নীলা। হঠাৎ গাড়ির বেগ মারায় নীলা বাস্তবে ফিরে আসে। নীলা তন্ময়ের তাকানো দেখে নিজের চোখ সরিয়ে নেয়। নামতে হবে, চলে এসেছি আমরা। এবার দুজন বাস থেকে নেমে আগে হোটেলে যায়। তারপর তারা একটা রুমের চাবি নিয়ে নিজেদের রুমের দিকে যেতে থাকে। চাবি দিয়ে রুমের লক খুলে ভিতরে যায় তারা। রুমের ভিতরে গিয়ে নীলা বলল, আমার সমুদ্র
দেখতে কখন যাব? আমার যে সমুদ্র দেখার খুব ইচ্ছা। আগে আমাকে কিছুক্ষণ ঘুমাতে হবে, তারপর বেরোবো। বাসে তো ঘুমাতে পারিনি ঠিকভাবে। আচ্ছা। এই বলে তন্ময় ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। নীলা জানলা দিয়ে বাইরে তাকাতে দেখতে পায় সমুদ্র দেখা যাচ্ছে। নীলা এবার জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকে। এখান থেকে ভালোভাবেই দেখতে পাচ্ছে না। সে পারছে না এক্ষুনি দৌড়ে চলে যেতে। এদিকে গভীর ঘুমে তন্ময়। নীলা পায়চারি করতে শুরু করে। সময় যেন কিছুতেই কাটছে না। অনেক পরে ঘুম থেকে উঠে তন্ময় চোখ খুলে দেখে নীলা পায়চারি করছে। নীলা পিছনে ঘুরতে দেখে তন্ময় ঘুম থেকে উঠে গেছে। আচমকা নীলার মুখে একটা হাসি দেখতে পায় তন্ময়। তন্ময় বুঝতে পারে নীলা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নীলার হাসিটা তন্ময়ের কাছে অদ্ভুত লেগে যায়। তন্ময় কিছুক্ষণের জন্য রেডি হয়ে নীলার কাছে এসে বলল, রেডি হয়ে এসো, বের হতে হবে এখন। তন্ময়ের মুখে আসল কথা শুনে নীলা তন্ময়ের দিকে তাকিয়ে থেকে। এই প্রথম তন্ময় তুই না বলে তুমি বলল। এ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি হলো, যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? আমি রেডি হয়ে বসে আছি, তাহলে চলো। তন্ময় হাঁটতে শুরু করে। নীলা তন্ময়ের পিছনে যেতে থাকে। নীলা বুঝতে পারছে না হঠাৎ করে এই তন্ময় ওর সাথে এত ভালো আচরণ কেন করছে। 2 দিন আগে তো তার সাথে খারাপ আচরণ করতো। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে তারা সমুদ্রের কাছে চলে আসে। নীলা তো মহা খুশি। নীলা যখনই সমুদ্রের কাছে যেতে চাইলো তখনই তন্ময় নীলার হাত ধরে ফেলল। কি হলো, আপনি আমাকে টেনে ধরে আছেন কেন? জুতা জোড়া খুলে যাও, নাহলে কিছুক্ষণ পরে আর এই জুতা খুঁজে পাবে না। নীলা জুতা খুলে তন্ময়ের কাছে এসে বলল, আপনি আমার সাথে চলুন প্লিজ। এত বড় ঢেউ, আমার খুব ভয় করছে, প্লিজ চলুন। এতই যখন ভয়, তাহলে আসার জন্য এত পাগল হলে কেন? আসেন না প্লিজ। তন্ময় বাধ্য হয়ে নীলার সাথে যায়। তারা যেতে যেতে অনেকটা মাঝে চলে যায়। বড় ঢেউ আসতে থাকে তাদের দিকে। নীলা নিজেকে ঠিক রাখার চেষ্টা করে আর সব কিছু ভালোভাবে উপভোগ করে। তন্ময় নীলার দিকে তাকিয়েছে আনমনে। মেয়েটাকে খুশিতে থাকলে কতটা সুন্দর লাগে। হঠাৎ একটা বড় ঢেউ আসতে তখনই নীলা টাল সামলাতে না পেরে পড়ে যেতে চাইলে তন্ময় নীলাকে ধরে পড়ে। দুজনে বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। তন্ময় কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়। নীলা খুব ভালোভাবে উপভোগ করতে থাকে আর তন্ময় নীলার পাগলামোগুলো দেখছে যেন একটা বাচ্চা মেয়ে। অনেক সময় পরে দুজন চলে যায় হোটেলে। নীলা নিজের ড্রেস পরিবর্তন করে আসে, তন্ময় নিজে ড্রেস চেঞ্জ করে আসে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তন্ময় বিছানায় শুয়ে আছে আর নীলা মেঝেতে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে তারা দুজন। মাঝরাতে তন্ময় ঘুম ভেঙে যায় কারো গোঙানির শব্দ পেয়ে। তন্ময় নীলার দিকে তাকিয়ে দেখে নীলার মুখ থেকে শব্দগুলো আসছে। তন্ময় নেমে নীলার কাছে আসে। নীলার কপালে হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে নীলার শরীর। তন্ময় কি করবে বুঝতে পারছে না। এত রাতে ডাক্তার তো আসবে না। তন্ময় এবার নীলাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দেয় আর নীলার মাথায় জলপট্টি দিতে থাকে। অনেক সময় পুরা শরীর কিছুটা ঠান্ডা হয়ে আসে। এদিকে তন্ময় ঘুমের জন্য তাকাতে পারছে না। তন্ময় নীলার পাশে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যেতে নীলা খেয়াল করে তন্ময় তার হাত ধরে শুয়ে ঘুমিয়ে পড়ছে আর সে খাটের উপর। এই অবস্থা দেখে নীলা কিছুটা অবাক হয়। নীলা পানি দেখে বুঝতে পারে রাতে তার জ্বর হয়েছিল আর তন্ময় তার সেবা করেছে। এবার নীলা তার হাত সরাতে চাইলে তন্ময়ের ঘুম ভেঙে যায়। জ্বর কি কিছুটা কমেছে? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা পাঠিয়ে দিতে বলছি। আর তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। মেডিসিন লাগবে না, এমনিতেই সেরে যাবে। বেশিক্ষণ পানিতে থাকায় এই অবস্থা হয়েছে। আচ্ছা। তন্ময় নীলার খুব খেয়াল রাখে। দেখতে দেখতে তাদের কক্সবাজার ভ্রমণ শেষ হয়ে গেল। ভ্রমণ শেষ করে তারা নিজেদের বাড়িতে চলে আসে। ইতিমধ্যে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করছে, কিন্তু এখনও কেউ কাউকে বলেনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে তন্ময় আর নীলা ঘুমাতে গেল। নীলা যখনই মেঝেতে বিছানা করতে যাবে তখনই তন্ময় বলো, নীলা তুমি চাইলে বিছানায় ঘুমাইতে পারো। কি বলছেন এসব? আমার এই নোংরা শরীর আপনার বিছানায় লাগলে তো আপনার বিছানা নোংরা হয়ে যাবে। তন্ময় আর কিছু বলতে পারেনি। এই কথা বলে নীলা মেঝেতে বিছানা করে ঘুমিয়ে গেল। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। ঘড়িতে ঠিক রাত 11টা বাজে। তখন ভাবি নীলার কাছে এসে বলল, নীলা এই শাড়িটা পরে নাও। এত রাতে শাড়ি পরতে হবে কেন? একটু দরকার আছে, আর আজকে রাতে আমি তোমাকে সাজিয়ে দেবো। হঠাৎ কোথাও যাবেন নাকি? হ্যাঁ। এখন কথা না বলে শাড়িটা চেঞ্জ করে নাও তাড়াতাড়ি। ভাবির কথা শুনে নীলা শাড়ি চেঞ্জ করে। তারপর ভাবি নীলাকে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা নিজেই আয়নায় দেখে নিজেকে চিনতে পারছে না। বা নীলা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। নীলা কিছুটা লজ্জা পায়। ভাবি নীলাকে বলল, এবার চলো, সময় হয়ে গেছে। কিসের সময়? চলো আমার সাথে। নীলা রুম থেকে বের হয়ে দেখে পুরো বাড়ি অন্ধকার। ভাবি, পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে কেন? আমি তো জানি না, চলো তো গিয়ে দেখে আসি। এবার তার সিঁড়ি দিয়ে নামতে থাকে। সিঁড়ি থেকে নামতে হঠাৎ করে সব লাইট অন হয়ে যায়। নীলা ভয়ে চোখ বন্ধ করে নেয়। তখনই নীলার কানে ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ নীলা। নীলা চোখ খুলে দেখে সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আর নীলা সামনে অনেক বড় একটা কেক। এসব দেখে নীলা অনেক বেশি খুশি হয়ে যায়। নীলা বুঝতে পারে এগুলি তন্ময় করছে। তারপর সবার থেকে কেক কাটে নীলা। কেক কাটা শেষ করে নীলা
রুমে চলে যায়। আজ তার মন অনেক বেশি খুশি। এর আগে কখনো তার জন্মদিন পালন করা হয়নি। কিছুক্ষণ পরে তন্ময় হাতে করে কিছু একটা নিয়ে এসে নীলার দিকে এগিয়ে দিয়ে বলো, শুভ জন্মদিন নীলা, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আগে সব ভুলে আমি তোমার ভালোবাসা চাই। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসি নীলা, ভালোবাসবে আমায়? ধরবে কি এই হাত? নীলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলা নিজেকে ঠিক রাখতে না পেরে সোজা তন্ময়ের বুকে গিয়ে পড়ে। দুজন দুজনকে জড়িয়ে ধরে সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।